আজকে আলোচনা হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কাকে বলে? এর উত্তর, যে সমাসের পূর্বপদটি অব্যয় কিংবা অব্যয়স্থানীয় এবং পরপদটি হচ্ছে বিশেষ্য এবং সমস্ত পদে পূর্বপদের অর্থ বা অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে বলে অব্যয়ীভাব সমাস। আর একটু সহজ করে বললে, যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে উত্তরপদ বিশেষ্যের সমাস নিষ্পন্ন হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। এই অব্যয়ীভাব সমাস অনেকগুলোই উপসর্গ তৎপুরুষ রূপেও ব্যবহৃত হতে পারে, যদিও উপসর্গ তৎপুরুষ সমাসটা এখন আর প্রয়োগ নেই, সেজন্য সবগুলোই আমাদের অব্যয়ীভাব সমাসের মধ্যেই চলে এসেছে। তা যদি কেউ কোনো একটি অব্যয়ীভাব সমাসকে উপসর্গ তৎপুরুষ সমাস হিসেবে ব্যাখ্যা করে বা তার ব্যাসবাক্য ভেঙে উপসর্গ তৎপুরুষ দেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু কাটা যাবে না, উত্তরটা ঠিক হবে। কিন্তু যেহেতু উপসর্গ তৎপুরুষ এখন নেই, তাই চেষ্টা করতে হবে সবটাই অব্যয়ীভাব সমাসে রূপান্তরিত করা। এবার এই অব্যয়ীভাব সমাস অনেকগুলো অর্থে প্রযুক্ত হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবারে অনেকগুলো অর্থ বলতে প্রায় 10 থেকে 12টা অর্থে অব্যয়ীভাব সমাস কিন্তু প্রযুক্ত হতে পারে। আমি একটা একটা করে বলছি। যেমন 1 নম্বর, নিকট বা নৈকট্য অর্থে। যেমন উপকূল, এটা হবে কুলের সমীপে বা কুলের নিকটে। কুলের নিকটেই উপকূল আমরা বলি। উপনগরী, নগরীর নিকটে, মানে কোনো একটা বড় নগরের পাশেই উপনগরী গড়ে ওঠে। যেমন কলকাতা শহরের পাশে রাজারহাট একটা উপনগরী গড়ে উঠছে। এটার আরেকটা নাম সামীপ্য অর্থে, নগরীর সমীপে উপনগরী বা নগরীর নিকটে উপনগরী, দুটোই হতে পারে। এরপর 2 নম্বর, অভাব অর্থে। যেমন হাভাতে বা হাভাত, ভাতের অভাব, তাকে আমরা হাভাতে বলি। অনর্থ, অর্থের অভাব। অনাবৃষ্টি, বৃষ্টির অভাব। গড়মিল, মিলের অভাব। এগুলো সব হচ্ছে অভাব অর্থে। 3 নম্বর, সাদৃশ্য অর্থে, মানে মিল। সাদৃশ্য মানে মিল অর্থে। যেমন প্রতিধ্বনি, ধ্বনির সদৃশ, মানে ধ্বনির মতোই প্রতিধ্বনি, ধ্বনির সঙ্গে মিল রয়েছে। প্রতিমূর্তি, মূর্তির সদৃশ। উপগ্রহ, গ্রহের সদৃশ। আবার উপগ্রহ অন্য একটা অর্থ হয়, সেটা পরে আলোচনা করছি। উপভাষা, ভাষার সদৃশ। এরকম বিভিন্ন অর্থে এরকম সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস হতে পারে। এবার 4 নম্বর, বিপসা অর্থে। উদাহরণ কী হবে? প্রতি মাস, মাসে মাসে। প্রতিদিন, দিন দিন। প্রতিগৃহ, গৃহ গৃহ। এই বিপসা মানে পুনঃপুন, মানে বারবার। সেই অর্থে এই প্রতিদিন, প্রতিগৃহ, প্রতিক্ষণ
প্রতি মাস, প্রত্যেক বা প্রতিজন সবগুলোই বিপসা অর্থে প্রযুক্ত হবে। এরপরে বিপরীত অর্থে বা বৈপরীত্য অর্থে বা বিরুদ্ধ অর্থে, উদাহরণ কি? প্রতিহিংসা। দেখো, হিংসার বিপরীতে আমরা যে আবার হিংসা প্রয়োগ করি ওটাকেই বলা হয় প্রতিহিংসা। আমি হিংসাবশত কারো কোনো ক্ষতি করলাম, সেই প্রতিহিংসা দেখিয়ে আমার আবার ক্ষতি করার চেষ্টা করল, এটাকে বলে বিরুদ্ধ অর্থ। এরকম আরও উদাহরণ হতে পারে, যেমন প্রতিকূল। সেটা কী হবে? প্রতিকূলটা হবে কুলের বিপরীত। আর কি অর্থ হতে পারে? প্রতিপক্ষ, পক্ষের বিপরীত। প্রতিফল, ফলের বিপরীত। এগুলো সব বিপরীত বা বৈপরীত্য অর্থে প্রযুক্ত হচ্ছে। এরপরে ক্ষুদ্র বা ক্ষুদ্রতা অর্থ, যেমন ধরো উপবন, এটা হচ্ছে ক্ষুদ্র বন, উপবন। প্রশাখা, ক্ষুদ্র শাখা, মানে শাখা থেকে প্রশাখা সৃষ্টি হয়, তাই ক্ষুদ্র শাখাগুলোকে আমরা প্রশাখা বলি। উপজাতি, ক্ষুদ্র জাতি, ছোট ছোট জাতি জনসমষ্টি নিয়ে তাকে আমরা উপজাতি বলি, তাই এটা ক্ষুদ্র জাতি। আবার ওই যে উপগ্রহ, যেটাকে আমরা গ্রহের সদৃশ বলেছিলাম, যদি কেউ উপগ্রহটাকে লেখে ক্ষুদ্র গ্রহ, তাহলেও কিন্তু তারটা ঠিক হবে। এরপরে পশ্চাৎ অর্থ, যেমন অনুগমন, গমনের পশ্চাৎ। অনুসরণ, স্মরণের পশ্চাৎ। কেউ গেল, তাকে আরেকজন তার পেছনে পেছনে গেল, তাকে আমরা অনুসরণ করা বলি, স্মরণের পশ্চাৎ। আর কি হতে পারে পশ্চাৎ অর্থে? অনুতাপ, তাপের পশ্চাৎ। অনুগৃহ, গৃহের পশ্চাৎ। এরকম পশ্চাৎ অর্থে বিভিন্ন সমাস হতে পারে। এরপরে আছে সম্মুখ অর্থে। এর উদাহরণ কী হবে? এর উদাহরণ হবে, যদি আমি বলি প্রত্যক্ষ, মানে অক্ষির সম্মুখে। অনুকূল, কুলের সম্মুখে। আবার যদি কেউ অনুকূলকে নিকটবর্তী কুল বা নৈকট্য কুল, মানে নৈকট্য অর্থে প্রয়োগ করে, সেক্ষেত্রেও হতে পারে। তবে সম্মুখ অর্থে আমার জেনে রাখতে হবে প্রত্যক্ষ, অক্ষির সম্মুখে, অনুকূল, কুলের সম্মুখ বা সম্মুখে। এরপরে আছে যোগ্যতা অর্থ, যেমন অনুগ্রহ, গ্রহণের যোগ্য। অনুরূপ, রূপের যোগ্য। আবার এখানে যদি কেউ লেখে অনুকূল, কুলের যোগ্য, এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, কিন্তু এটা লিখবে না, এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। তাই ওই অনুভাব, ভাবের যোগ্য, অনুরূপ, রূপের যোগ্য, এ কটা হতে পারে, এগুলো মনে রাখার চেষ্টা করব। এরপরে দেখো আছে অতিক্রম অর্থে বা অনতিক্রম্য অর্থে, যেমন যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। মানে যথাবিধি, নিয়ম নিষ্ঠা মেনে বা যথাবিধি মেনে, তার মানে কি, যা নিয়ম আছে সেই নিয়ম মেনে, তাকে অতিক্রম না করে বা তাকে অস্বীকার না করে। অতিলৌকিক, লৌকিককে বা লোককে অতিক্রম না করে। অতিমানব, মানবকে অতিক্রম না করে। যথার্থ, অর্থকে অতিক্রম না করে। যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে। এরকম অতিক্রম অর্থে এই সমাসগুলো প্রযুক্ত হতে পারে। তাহলে আমরা কতগুলো দেখলাম? যোগ্যতা অর্থ, সাদৃশ্য অর্থ,
সামীপ্য অর্থ, অনতিক্রম্য অর্থ, অভাব অর্থ, পশ্চাৎ অর্থ, ক্ষুদ্র অর্থ, বিরুদ্ধ বা বিপরীত অর্থ, বিপসা অর্থ, আর একটা অর্থ আছে সেটা হচ্ছে ব্যাপ্তি বা সীমা পর্যন্ত অর্থ, যেমন আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। এটা যদি ব্যাপ্তি তৎপুরুষ লেখে তাহলে হতে পারে, কিন্তু অব্যয়ীভাবেও হবে। আগাগোড়া, আগা থেকে গোড়া পর্যন্ত। আসমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। আবার আমরণ, মরণ পর্যন্ত। আবার আজন্ম, সেটা কিন্তু জন্ম থেকে। তাহলে কোনো সীমা অর্থে বা ব্যাপ্তি অর্থে বা কোনো পর্যন্ত অর্থেও কিন্তু অব্যয়ীভাব সমাস হতে পারে। এবার আমি কতগুলো অব্যয়ীভাব সমাসের, যেগুলো অব্যয়ীভাব সমাসই হবে কিন্তু কোনটা কোন অর্থে হবে, আমি কিছু তোমাদেরকে পাঠাচ্ছি। তোমরা এগুলো পরে করে আমাকে ফোন করে মিলিয়ে নিতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি দেখে দেবো যে সেগুলো ঠিক হয়েছে কি না। পাঠ্যাংশের থেকেই এখন সমাস পরীক্ষাতে আসছে নিরূপণ করা, বেশিরভাগই বছর দুয়েক ধরে দেখা যাচ্ছে পাঠ্যাংশ থেকেই আসছে, কিন্তু পাঠ্যাংশের বাইরে থেকেও আসতে পারে। আবার পাঠ্যাংশের মধ্যেও অনেক অব্যয়ীভাব সমাস রয়েছে। তাই জন্য আমাদের পাঠ্যাংশের সমাসগুলো খুব ভালো করে অভ্যাস করতে হবে। আর তার সঙ্গে এই বিভিন্ন অর্থে অব্যয়ীভাব যতগুলো উদাহরণ পাওয়া যায় বা জোগাড় করা যায়, সবগুলোকে যদি আমরা করে রাখি, তাহলে এই ধরনের কোনো যদি সমাস বাইরে থেকেও আসে তাহলে হয়তো আমাদের অসুবিধা হবে না। এবার পরের অডিওতে আমি তোমাদের বাকি দুটো সমাস, যে দুটো বোঝানো হয়নি আগের দিন, সে দুটো পাঠাচ্ছি। এরপর আমাদের আলোচনা অলপ সমাস। এটা পরীক্ষাতে অলপ সমাস কাকে বলে প্রায়ই কিন্তু পরীক্ষায় আসে। অলপ সমাস যে সমাসে সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। মানে আমরা যে ব্যাসবাক্য করছি, সে ব্যাসবাক্যের যে পূর্বপদ, সে পূর্বপদের বিভক্তিটা কিন্তু লোপ পায় না সমস্ত পদে। একে বলে অলপ সমাস। আমরা অলপ নাম থেকেই বুঝতে পারছি নয় লোপ, অর্থাৎ বিভক্তির লোপ পায় না এখানে। এটা কোনো স্বতন্ত্র সমাস নয়, মানে আলাদা কোনো সমাস নয়। আমরা আগে যে সমাসগুলো আলোচনা করেছি সেই সমাসগুলোর মধ্যেই কোনো কোনো সমাস এই অলপ সমাসের অন্তর্ভুক্ত হয়েছে, বা অলপ সমাসের দৃষ্টান্ত আমরা সেই সমাসগুলোতে দেখতে পাই। তাহলে অলপ সমাস ক প্রকার? যদি পরীক্ষায় আসে লিখব 3 প্রকার। এক অলপ দ্বন্দ্ব সমাস, অলপ তৎপুরুষ সমাস, আর অলপ বহুব্রীহি সমাস। অলপ দ্বন্দ্ব সমাসে কোনো শ্রেণীবিভাগ নেই, অলপ বহুব্রীহিতেও কোনো শ্রেণীবিভাগ নেই, কিন্তু অলপ তৎপুরুষে আবার অনেকগুলো ভাগ আছে। যেমন অলপ করণ তৎপুরুষ, অলপ অপাদান তৎপুরুষ, অলপ উপপদ তৎপুরুষ। এবছর পরীক্ষাতে কিন্তু অলপ সমাসের একটা উদাহরণ এসেছিল, এবং বেশিরভাগ ছেলে মেয়েই আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি যে এটা কিন্তু ভুল করেছে। অলপ করণ তৎপুরুষ, অলপ অপাদান তৎপুরুষ, অলপ সম্বন্ধ তৎপুরুষ, অলপ উপপদ তৎপুরুষ, অলপ অধিকরণ তৎপুরুষ, এরকম অনেকগুলো ভাগ কিন্তু অলপ সমাসে, এই অলপ তৎপুরুষ সমাসে রয়েছে। এবার অলপ দ্বন্দ্ব দেখো কি আছে। দুধে ভাতে, দুধে ও ভাতে। দেখো দুধে পূর্বপদে কী বিভক্তি ছিল? এ বিভক্তি। আবার সমস্ত পদে দেখো দুধে কী বিভক্তি আছে? এ বিভক্তি। তাহলে এটা বিভক্তি লোপ পায়নি, তাই অলপ দ্বন্দ্ব। একইভাবে মায়ে ঝিয়ে, কোলে পিঠে, পথে ঘাটে, এরকম হাতে কলমে, ছেলে মেয়ে, অনেক উদাহরণ হতে পারে। এবার এই যে আমি এতগুলো উদাহরণ বলে গেলাম, এর মধ্যে একটা উদাহরণ কিন্তু পুরোপুরি প্রযুক্ত হবে না। কোনো কোনো বইয়ে হয়তো দেয়া আছে,
আমার মনে হয়েছে এটা ভুল। দেখি তোমরা ধরতে পারো কি না যে কোন উদাহরণটা আমি এখানে ভুল বললাম। যাক, এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার বন বাদার, বন ও বাদার, তাহলে বন এখানে যা আছে বন বাদারের ক্ষেত্রেও তো সেই বন একই রয়েছে, তো কোনো পাল্টায়নি, তাহলে এটা কেন অলপ দ্বন্দ্ব সমাস হবে না? এই কারণেই হবে না, কারণ এখানে কোনো বিভক্তি নেই। বন, বন অ মানে শূন্য বিভক্তি, এখানে শূন্য বিভক্তিটাকে ধরা যাবে না। তাই যেহেতু কোনো বিভক্তি নেই, তাই বিভক্তির লোপ পাওয়ার প্রশ্নও নেই। যেখানে বিভক্তি আছে এবং সেই বিভক্তিটা অক্ষুণ্ণ রয়েছে, লোপ পায়নি, সেক্ষেত্রেই আমরা অলপ দ্বন্দ্ব সমাস বা অলপ সমাস ধরব। এরপর অলপ তৎপুরুষ। অলপ তৎপুরুষ সমাস সংজ্ঞা কিন্তু একই হবে। যদি বলে অলপ দ্বন্দ্ব কাকে বলে, যে দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে পুরো পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলপ দ্বন্দ্ব সমাস বলে। একইভাবে যে তৎপুরুষ সমাসে পুরো পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলপ তৎপুরুষ বলে। আবার যে বহুব্রীহি সমাসে পুরো পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলপ বহুব্রীহি বলে। সংজ্ঞা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এক, শুধু নামগুলো পাল্টে যাবে। তৎপুরুষ দ্বন্দ্ব আর বহুব্রীহি হবে। অলপ তৎপুরুষে দেখো, প্রথমে অলপ করণ তৎপুরুষ বলছি। যেমন দেখো হাতে কাটা, হাতের দ্বারা কাটা। দেখো হাতের বা হাতে এ বিভক্তি, দেখো হাতে কাটাতে লোপ পায়নি। মেঘে ঢাকা, মেঘে দ্বারা ঢাকা। পায়ে চলা, পায়ে দ্বারা চলা, বিভক্তি লোপ পায়নি। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা যদি মেঘে ঢাকাকে মেঘ দ্বারা ঢাকা করি তাহলে কি অসুবিধা আছে? না, অসুবিধা কিছু নেই। যেহেতু এখানে মেঘে আছে, আমরা মেঘে দ্বারা ঢাকাও তো লিখতে পারি। এই বিভক্তিটা যেহেতু মেঘের, যদি ওখানে মেঘ ঢাকা থাকতো আর আমরা লিখতাম মেঘ দ্বারা ঢাকা, সেক্ষেত্রে তো আর বিভক্তির প্রশ্ন থাকতো না। কিন্তু যেহেতু এখানে মেঘে ঢাকা রয়েছে, দেখো মেঘেতে এই বিভক্তি রয়েছে, আবার পূর্বপদ আমরা ওই মেঘে দ্বারা ঢাকা লিখতেই পারি, সেক্ষেত্রে এগুলো কিন্তু মানে করণ তৎপুরুষই, অলপ করণ তৎপুরুষই ধরতে হবে। এগুলো কিন্তু ওইভাবে ভাবলে চলবে না। সব কিছুই তুমি তোমার মতো করে বা আমি আমার মতো করে চিন্তাভাবনা করলে এক্ষেত্রে কিন্তু ব্যাকরণের নিয়মটা প্রযোজ্য হবে না। তাই মেঘে ঢাকা মেঘে দ্বারা ঢাকা বা মেঘের দ্বারা ঢাকাই বলা হয়। তাহলে মেঘের দেখো এর বিভক্তি আছে, এখানেও মেঘেতে এই বিভক্তি আছে। যে কোনো একটা বিভক্তি আছেই, সমস্ত মানে সমাসবদ্ধ পদেও ছিল এবং ব্যাস বাক্যতেও ছিল, মানে পূর্ব পদেও ছিল, লোপ তো পায়নি। সেই জন্যই এগুলো সবই অলপ করণ তৎপুরুষ ধরতে হবে। অলপ অপাদান তৎপুরুষ কোনটা? যেমন ধরো উদাহরণ, ঘানির তেল, ঘানির থেকে তেল। চোখের জল, চোখের থেকে জল, সব হচ্ছে এগুলো অলপ অপাদান তৎপুরুষ। দেখো চোখের এর, আবার চোখের জল, সমস্ত পদে চোখের এর একই রয়েছে, বিভক্তি লোপ পায়নি। অলপ নিমিত্ত তৎপুরুষ। খেলার মাঠ, খেলার জন্য মাঠ। পড়ার ঘর, পড়ার জন্য ঘর, দেখো বিভক্তি লোপ পেয়েছে, পায়নি। তাহলে এটাও অলপ নিমিত্ত তৎপুরুষ হবে। এরপরে অলপ সম্বন্ধ তৎপুরুষ। যেমন ধরো পাখির আলয়, কী হবে? পাখির আলয়। মামার বাড়ি, কী হবে? মামার বাড়ি, দেখো বিভক্তি একই রয়েছে, লোপ পায়নি। অলপ অধিকরণ তৎপুরুষ। যুধিষ্ঠির, দেখো যুদ্ধে স্থির। গোড়ায় গলদ, গোড়ায় গলদ, দেখো 29 বিভক্তি আছে। বনে বাস, কী হবে? বনে বাস। বনবাসী হলে বনে বাস করা যে হতো, যেহেতু আছে বনে বাস, সেটা হবে বনে বাস। বনে এই বিভক্তি, বনে বাসেও এই বিভক্তি, লোপ পায়নি। আবার এরপরে হচ্ছে অলপ উপপদ তৎপুরুষ। সেটা কি? যেমন খেচর হবে, খে চড়ে যে, খে মানে আকাশে।
রোদে পোড়া, রোদে পুড়েছে যা, দেখো বিভক্তি লোপ পাচ্ছে না। এবার বাকি রইল অলপ বহুব্রী। উদাহরণ কি আছে? এখানে অল্প কটা উদাহরণ আছে, যেমন মুখে ভাত, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখো মুখে এই বিভক্তি একই রয়ে গেছে। গলায় মালা, গলায় মালা যার, দেখো বিভক্তি একই আছে। হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখো সবই বিভক্তি একই রয়েছে। এগুলো সব অলপ বহুব্রীহি। এরপরে আমরা আলোচনা করব বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সম্পূর্ণ বাক্যই বা বাক্যাংশ সমাসবদ্ধ পদ রূপে প্রযুক্ত হচ্ছে, তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন দেখো এই সমাসে মনে রাখবে সমাসবদ্ধ পদগুলি কিন্তু অপরিবর্তিত থাকে, মানে এগুলোকে পরিবর্তন করা যায় না। সব পেয়েছির দেশ, সবুজ বাঁচাও কমিটি, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, দেখো এগুলো এক একটা বাক্য বা বাক্যাংশ এবং পুরোটাই সমাসবদ্ধ পদ, যে পুরোটাই এটা কিন্তু সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হয়েছে। তাহলে অনেকগুলো একটা বাক্যের অনেকগুলো শব্দ বা পদ নিয়ে একটা হতে পারে, বা একটা পুরো বাক্যটাই একটা সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হতে পারে। এটাকে বলে বাক্যাশ্রয়ী সমাস। কাকে বলে? সংজ্ঞাটা খুবই সোজা। একটা সম্পূর্ণ বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। আর সমাসবদ্ধ পদগুলি অপরিবর্তিত থাকে, এগুলো পরিবর্তন করা যায় না। এর উদাহরণ খুব বেশি নেই, এগুলো কয়েকটা মুখস্থ রাখলেই এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আগের দিনের সব সমাসগুলো আলোচনা হয়ে গেছিলো। একটা সমাস বোধহয় একটু ছুঁয়ে গেছিলাম, ওটা আরেকবার বলে দিই। নিত্য সমাস, যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য করতে গেলে অন্য কোনো পদের সাহায্য দরকার, অন্য পদ বা অন্য কোনো পদের সাহায্য দরকার, তাকে বলে নিত্য সমাস। তাহলে নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। আর করতে গেলে যেমন ব্যাস বাক্য হয় না কোনটা, যেমন কৃষ্ণ সর্প, যদি কি ব্যাস বাক্য করতে যাই কী হবে? কৃষ্ণ যে সর্প, তাহলে কৃষ্ণ যে সর্প মানে কি? কালো রঙের যে সাপ। কিন্তু কালো রঙের সাপ সব সাপকেই মানে কৃষ্ণ সর্প বলতে কিন্তু তোমার ওই কালো রঙের সাপ এটা বোঝায় না। মনে রাখবে যে কৃষ্ণ সর্প হচ্ছে কি বলবো, মানে এক ধরনের কেউটে জাতীয় সাপ। সেই জন্য ওই কৃষ্ণ সম সর্প আমাদের লিখতে হবে কৃষ্ণ সর্পই, নিত্য সমাস। ঠিক আছে? তাহলে কৃষ্ণ সর্প যেহেতু এক জাতীয় কেউটে সাপ, তাই কৃষ্ণ যে সর্প লেখা যাবে না। তাহলে ওটা ব্যাস বাক্য কী লিখবো? ধরো কৃষ্ণ সর্প দিল, আমরা কী ব্যাস বাক্য লিখবো? লিখবো কৃষ্ণ সর্প, আর কিচ্ছু লিখবো না, কারণ ব্যাস বাক্য করা যাচ্ছে না। দিয়ে আমরা লিখে দেবো নিত্য সমাস। আবার দেখো জন্মান্তর, জন্মের অন্তর নয়, অন্য জন্ম, তাহলে এটাও কিন্তু ব্যাস বাক্য ওইভাবে করা গেল না। অন্য একটা পদ মানে অন্য জন্ম, এই অন্য পদের সাহায্য লাগলো। আবার দর্শন মাত্র, এটা হবে কি? কেবল দর্শন, এখানেও কিন্তু ঘোরাঘুরি, কেবল ঘোরা, বকাবকি, কেবল বকা। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই অন্য পদের সাহায্য নিতে হচ্ছে আমাদের, একে বলে নিত্য সমাস। তাহলে কিছু ক্ষেত্রে ব্যাস বাক্য হয় না, আবার কিছু ক্ষেত্রে ব্যাস বাক্য করতে গেলে অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, একে নিত্য সমাস বলে। তাহলে এবার কিছু নিত্য সমাস আর কিছু অলপ সমাস, তারও আমি কিছু লিস্ট দিচ্ছি, সেটাও অভ্যাস করার বা চেষ্টা করবে। আর মোটামুটি যতগুলো বাক্যাশ্রয়ী সমাস হতে পারে তার একটা লিস্ট আমি করে দিচ্ছি। মোটামুটি এগুলোকেই মানে এগুলোই পরীক্ষার মধ্যে, যদি পরীক্ষায় বাক্যাশ্রয়ী সমাস আসে সাধারণত এগুলোর মধ্যেই আসার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এগুলো একটা আলাদা লিস্ট করে পাঠিয়ে দিচ্ছি।
এরপর 3 নম্বর অধ্যায়ে রয়েছে বাক্য। বাক্য কাকে বলে এটা জানতে হবে আমাদেরকে, যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পদগুলি যখন নির্দিষ্ট ক্রম অনুসারে বিন্যস্ত হয়ে কোনো ভাবনা বা কোনো ধারণা বা কোনো বক্তব্য বিষয়কে সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। তাহলে কতগুলো পদ পাশাপাশি বা পরপর বসলেই তা কিন্তু বাক্য হবে না। সেই পদগুলো যখন সম্মিলিতভাবে বক্তার মনের কোনো ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, বা যে পদ সমষ্টির দ্বারা বক্তার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পাবে, তখন সেই পদ সমষ্টিকে আমরা বলবো বাক্য। মনে রাখবে যে ভাষার ক্ষুদ্রতম একক যেমন ধ্বনি, তেমনি ভাষার বৃহত্তম একক হলো বাক্য। যদি প্রশ্ন আসে যে ভাষার বৃহত্তম একক কি, আমরা লিখব বাক্য। এবার বাক্য হতে গেলে বাক্যকে 3টে শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত 3টি কী কী? 1 যোগ্যতা, 2 আকাঙ্ক্ষা, আর 3 আসক্তি। কথাটা হচ্ছে আসক্তি, দন্তেশ্বর তয় তয় হস্যি। এটা অনেকে ভুল করে আসক্তি লিখে ফেলে, কিন্তু কথাটা আসক্তি নয়, কথাটা হলো আসক্তি। এর অপর নাম হচ্ছে নৈকট্য। এবার আসি যোগ্যতা। যোগ্যতা কি? সংক্ষেপে বললে সঙ্গত এবং যথাযথ ভাব প্রকাশের ওপরেই বাক্যের যোগ্যতা নির্ভর করে। অর্থাৎ বাক্যে পরস্পর যে সন্নিবিষ্ট পদগুলির মিলিত অর্থ যদি বাস্তব সত্যকে অনুসরণ করে বা বাস্তব সত্যকে সমর্থন করে, কিংবা আমাদের জীবনের যে সাধারণ অভিজ্ঞতা বা যুক্তি এর দ্বারা সমর্থিত হয়, তখন তাকে আমরা বাক্যের যোগ্যতা বলতে পারি। আমরা দেখলাম যে বাক্যে কর্তা, কর্ম, ক্রিয়া পদগুলি ঠিকঠাক অবস্থানে রয়েছে, কিন্তু সেই পদগুলির মিলিত অর্থ কোনো বাস্তব সত্যকে অস্বীকার করছে বা লঙ্ঘন করছে, কিংবা আমাদের জীবনের যে অভিজ্ঞতা, সাধারণ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বাইরে, সেই অভিজ্ঞতার সঙ্গে মিলছে না, বা কোনো যুক্তি দিয়ে তাকে সমর্থন করা যায় না, বা যথাযথ ভাব প্রকাশ করতে পারছে না, তখন তাকে কিন্তু বাক্য বলা যাবে না। যেমন ধরো, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। আমরা দেখি প্রতিদিন সূর্য সকালে পূর্ব দিকেই ওঠে। তাহলে সূর্য পশ্চিম দিকে ওঠাটা বাস্তবে কখনোই সত্যি হতে পারে না, তাই এটা সমর্থনযোগ্য নয়। বাস্তব সত্যকে এটা অস্বীকার করছে, তাই এটাকে আমরা বাক্য বলতে পারি না। সে চোখ দিয়ে শোনে, দেখো এখানে সে কর্তা, শোনে ক্রিয়া, ঠিক আছে। তারপরে কি দিয়ে শোনে, চোখ দিয়ে শোনে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু চোখ দিয়ে তো আমরা শুনি না, আমরা কান দিয়ে শুনি, তাই এটাও বাক্য হতে পারে না। আমরা রাস্তায় সাঁতার কাটি, দেখো কারা কাটে, আমরা কাটি, কোথায় কাটি, রাস্তায় কাটি, কি কাটি, সাঁতার কাটি, সব পরপর ঠিকঠাক বসেছে, কিন্তু রাস্তায় কখনো সাঁতার কাটা যায় না। সাঁতার কাটতে গেলে নদীতে বা পুকুরে যেতে হবে, তাই এটাও বাস্তব সত্যকে সমর্থন করছে না, তাই এটা কিন্তু যোগ্যতা নয়। যদি পরীক্ষায় দেয় যোগ্যতা কাকে বলে, তাহলে আমাদের যোগ্যতার সংজ্ঞা লেখার সঙ্গে সঙ্গে যখন আমরা উদাহরণ দেব, তখন কিন্তু আমাদের 2টো বাক্যই লিখে দিতে হবে। একটা বাক্য লিখে ব্র্যাকেটে লিখতে হবে যোগ্যতাহীন, যেমন আমরা রাস্তায় সাঁতার কাটি, ব্র্যাকেটে লিখে দিতে হবে যোগ্যতাহীন বাক্য। তারপরে লিখতে হবে আমরা পুকুরে সাঁতার কাটি, যোগ্যতা সম্পন্ন বাক্য। এরমভাবে উদাহরণটা লিখতে হবে। এবার 2 নম্বর, আকাঙ্ক্ষা কাকে বলে।
বাক্যে পরপর যে পদ সমষ্টিগুলো রয়েছে, এই পদ সমষ্টিগুলো যখন উচ্চারিত হয়, উচ্চারিত হলে শ্রোতার মনে যে শুনছে পরবর্তী পদ বিষয়ে যে প্রত্যাশা গড়ে ওঠে বা যে আকাঙ্ক্ষা গড়ে ওঠে, তাকে আমরা আকাঙ্ক্ষা বলি। অর্থাৎ বাক্যের অর্থ বোঝার জন্য একটা পদ শোনার পর অন্য অংশটি শোনার জন্যও শ্রোতার মনে একটি আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে। যদি দেখা যায় যে বাক্যের কতগুলি পদ পরপর উচ্চারিত হওয়ার পর কিছু পদ উচ্চারিত না হওয়ার জন্য শ্রোতার মনে একটা আগ্রহ তৈরি হলো, তখন তাকে আমরা বলবো বাক্যের আকাঙ্ক্ষা। যেমন ধরো, আমি মাঠে গিয়ে, কিংবা দেশকে ভালোবাসতে হলে যদি এইটুকু বলে আমরা থেমে যাই, তাহলে কিন্তু মনের যে আগ্রহ সেটা কিন্তু পূরণ হয় না, আরও শোনার আকাঙ্ক্ষা থাকে। কিন্তু যখন আমরা বলবো যে আমি মাঠে গিয়ে খেলায় যোগ দিলাম, বা আমি মাঠে গিয়ে খেলতে শুরু করলাম, কিংবা দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হলে দেশকে জানতে হবে, যদি এগুলো বলি, তাহলে কিন্তু বক্তা যা বলছে তা নিয়ে শ্রোতার মনে কিন্তু একটা আগ্রহ বা কৌতূহল যা ছিল সেটা পূরণ হলো। একেই বলে আকাঙ্ক্ষা। আর এই ব্যবহৃত যে পদগুলো, এগুলোকে বলে পূর্ণাকাঙ্ক্ষা পদ, মানে এই পদগুলির দ্বারা শ্রোতার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এরপরে আমরা আসব আসক্তি কাকে বলে। বাক্যে পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টি যথাযথ স্থানে সন্নিবেশিত হওয়াকেই বা করাকেই বলে আসক্তি। অর্থাৎ বাক্যের বিভিন্ন পদ সমষ্টি যখন বাংলা যে পদক্রম, কর্তা, কর্ম, ক্রিয়া, একে অনুসরণ করে একটা অর্থগত নৈকট্য গড়ে তোলে, পরস্পর কাছাকাছি বা নিকটে থাকার যে ভাব, তাকেই বলে আসক্তি বা নৈকট্য। এক কথায় বাক্যের বিভিন্ন পদসমূহের যথাযথ স্থানে সন্নিবেশিত হওয়াকে বা করাকেই বলে আসক্তি। যেমন ধরো একটা উদাহরণ, খেয়ে সব ভাত সে নিল, এটা একটা আসক্তিহীন বাক্য। যখন আমি বলবো সে সব ভাত খেয়ে নিল, সে হচ্ছে কর্তা, এই সব ভাত এটা হচ্ছে কর্ম, আর খেয়ে নিল হচ্ছে ক্রিয়া। না, বাংলা বাক্যের স্বাভাবিক ক্রমটাই হচ্ছে, বাংলা বাক্যকে আমরা বলি SOV ভাষা, মানে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, মানে কর্তা, কর্ম এবং ক্রিয়া। ইংরেজিতে আবার SVO ভাষা বলে, সেখানে আবার সাবজেক্ট, ভার্ব এবং তারপরে অবজেক্ট। সেখানে কিন্তু আগে কর্তা, তারপরে কিন্তু ক্রিয়া, তারপরে কিন্তু কর্ম। যেমন আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম, আর খাই হচ্ছে ক্রিয়া। তাহলে বাংলা বাক্যের স্বাভাবিক ক্রমটা কর্তা, কর্ম, ক্রিয়া, মানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, SOV। কিন্তু ইংরাজিতে আমরা কি বলি, আই ইট রাইস। সেখানে দেখো আই এটা সাবজেক্ট, তারপরে হচ্ছে ইট এটা হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে রাইস এটা হচ্ছে অবজেক্ট। এটাকে বলে SVO ভাষা। এই যে স্বাভাবিক যে ক্রম, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম থাকেই, এই স্বাভাবিক ক্রমটা যখন অনুসৃত হয় তখন তাকে আমরা বলবো এটা আসক্তিযুক্ত বাক্য বা আসক্তি। তাহলে খেয়ে সব ভাত সে নিল, এটা লেখা যাবে না, লিখতে হবে সে সব ভাত খেয়ে নিল। কিংবা দেখো আরেকটা, বেনারস আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে, প্রত্যেকটা পদ উপস্থিত হলেও এটা আসক্তিহীন। কী লিখতে হবে, পদগুলি বিচ্ছিন্ন বা এলোমেলো আছে, লিখতে হবে আমরা একসঙ্গে বেনারস বেড়াতে যাচ্ছি। যাক, নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা আলোচনা করব যে জিনিসটা নিয়ে, সেটা হচ্ছে বাক্যের সাধারণত দুটি অংশ, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। এবার উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। মূলত বাক্যের কর্তা অংশকেই আমরা উদ্দেশ্য বলি।
আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় বা যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। মূলত বাক্যের ক্রিয়া অংশটাকেই আমরা বিধেয় অংশ বলি। তাহলে যদি প্রশ্ন আসে বাক্যের কটি অংশ, ও একটু বলে নিই। ওই আগে যেমন তোমাদের বললাম যে যোগ্যতা কাকে বলে, উদাহরণে দুটি বাক্যই লিখতে হবে, যোগ্যতাহীন বা যোগ্যতাযুক্ত। ঠিক একইভাবে আকাঙ্ক্ষা কাকে বলে, সেখানেও দুটো বাক্য লিখতে হবে, আকাঙ্ক্ষাহীন বাক্য, আকাঙ্ক্ষাযুক্ত বাক্য। আসক্তি ক্ষেত্রেও আসক্তিহীন বাক্য বা আসক্তিযুক্ত বাক্য, আসক্তিপূর্ণ বাক্য, এরকম লিখতে হবে। আচ্ছা, এবার যদি প্রশ্ন আসে বাক্যের কটি অংশ, তোমরা লিখবে দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য কাকে বলে, যার সম্পর্কে বলা হয় বাক্যে তাকে বলে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলে বিধেয়। এবার উদ্দেশ্য সম্প্রসারক কী আর বিধেয় সম্প্রসারক কী, এটা পরীক্ষাতে অনেক সময় আসে। উদ্দেশ্য সম্প্রসারক নির্ণয় করতে দিতে পারে, একইভাবে বিধেয় সম্প্রসারক নির্ণয় করতে দিতে পারে। কোনো একটা সেন্টেন্স তুলে দিয়ে বলতে পারে এর উদ্দেশ্য অংশ কোনটি বা বিধেয় অংশ কোনটি, কিংবা উদ্দেশ্য সম্প্রসারক কোনটি বা বিধেয় সম্প্রসারক কোনটি, কিংবা কোনো একটা বাক্য দিয়ে বলতে পারে এর উদ্দেশ্য অংশকে সম্প্রসারিত করো করে পূর্ণ বাক্য লেখো। আবার আসতে পারে যে বিধেয় অংশকে সম্প্রসারিত করো করে পূর্ণ বাক্য লেখো। এবার এই উদ্দেশ্য সম্প্রসারক আর বিধেয় সম্প্রসারকটা কি, এটা নিয়ে পরবর্তী যে অডিও পাঠাচ্ছি সেটার মধ্যে আলোচনা করে দিয়েছি, ওটা শুনে নাও। আগে বলি উদ্দেশ্য সম্প্রসারক কাকে বলে। বাক্যের উদ্দেশ্যের সঙ্গে যে বাক্যাংশ যুক্ত করে তাকে প্রসারিত করার প্রবণতা লক্ষিত হয় তাকে বলে উদ্দেশ্য প্রসারক বা উদ্দেশ্য সম্প্রসারক। বা অন্যভাবে বললে অর্থসঙ্গতি বজায় রেখে ইচ্ছে মতো উদ্দেশ্যকে বৃদ্ধি করলে বা উদ্দেশ্য অংশকে প্রসারিত করলে সেই প্রসারিত অংশটিকে বলে উদ্দেশ্য সম্প্রসারক। একইভাবে বিধেয় প্রসারকটাও ওই বিধেয়ের সঙ্গে বিধেয় অংশকে প্রসারিত করার জন্য আমরা বিধেয়ের সঙ্গে যে বাক্যাংশ ব্যবহার করি তাকে আমরা বলি বিধেয় প্রসারক, বা অর্থসঙ্গতি বজায় রেখে বিধেয় অংশকে প্রসারিত করার নামই হচ্ছে বিধেয় প্রসারক। সংজ্ঞা দুটো পড়বে, তারপর এবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, গোলাপ ফুটেছে, এটা একটি বাক্য। তাহলে এই বাক্যে উদ্দেশ্য কোনটা, উদ্দেশ্য হচ্ছে গোলাপ, কারণ গোলাপ সম্পর্কে বলা হচ্ছে, এটিই হচ্ছে কর্তা অংশ। এবার গোলাপ কি হয়েছে, গোলাপ ফুটেছে, তাহলে ফুটেছে ক্রিয়া অংশ এবং এটাই হচ্ছে বিধেয়। তাহলে যদি গোলাপ ফুটেছে এই সেন্টেন্স তুলে দিয়ে বলে উদ্দেশ্য কোনটি, তোমরা বলবে গোলাপ উদ্দেশ্য আর ফুটেছে হচ্ছে বিধেয়। এবার ধরো আমি বললাম যে লাল গোলাপ বাগানে ফুটেছে, লাল গোলাপ, তাহলে গোলাপটা কীরকম, গোলাপটা লাল। তাহলে গোলাপটা সম্বন্ধে কি বলা হচ্ছে, উদ্দেশ্য সম্বন্ধে কী শব্দ ব্যবহার করেছি আমি, লাল। এই লালটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। আবার দেখো ফুটেছে ক্রিয়া, কোথায় ফুটেছে, বাগানে, তাহলে এই বাগানেটা হচ্ছে বিধেয় সম্প্রসারক। আরেকটু বাড়াই, টকটকে লাল গোলাপ বাগানের এক ধারে ফুটেছে। দেখো এই টকটকে লাল, এই যে বিশেষণ অংশটা যুক্ত হয়েছে বিশেষ্য অংশের সঙ্গে মানে উদ্দেশ্যের সঙ্গে, এই টকটকে লালটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। আর বাগানের এক ধারে এই অংশটাকে বলবো আমরা বিধেয় সম্প্রসারক। আরেকটা উদাহরণ দেখো, ছেলেটি পড়ছে, এই বাক্যে উদ্দেশ্য বা কর্তা কোনটি, ছেলেটি, আর বিধেয় বা ক্রিয়া কোনটি, পড়ছে। এবার যদি আমি বলি মেধাবী মনোযোগী ছেলেটি ঘরে বসে এক মনে পড়ছে, এখানে এই মেধাবী মনোযোগীটা কিন্তু উদ্দেশ্য সম্প্রসারক, যেহেতু ছেলেটির সঙ্গে এটা যুক্ত হয়েছে। আবার ঘরে বসে এক মনে পড়ছে, এই ঘরে বসে এক মনেটা হচ্ছে বিধেয় সম্প্রসারক। আবার যদি আমি আটটু বাড়িয়ে বলি যে বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি পরীক্ষার আগে ঘরে বসে এক মনে পড়ছে, সেক্ষেত্রে বিদ্যালয়ের মেধাবী মনোযোগী এই সবটাই কিন্তু একসঙ্গে হবে উদ্দেশ্য সম্প্রসারক, আর পরীক্ষার আগে ঘরে বসে এক মনে এটা হবে বিধেয় সম্প্রসারক।
এবার ধরো পরীক্ষাতে এরকম দিল যে বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি পরীক্ষার আগে ঘরে বসে একমনে পড়ছে, এই বাক্যে উদ্দেশ্য কোনটি? তখন তোমরা এইভাবে লিখবে, আমি একটু বলে দিই, শুনে নাও। লিখবে বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি, এখানে সম্প্রসারক তো চাইনি, চেয়েছে পুরোটাই উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যের সঙ্গে যে সম্প্রসারিত অংশটুকু যুক্ত হয়েছে সবটাকেই কিন্তু আমাদের উদ্দেশ্য হিসেবে ধরতে হবে। তখন আমি উদ্দেশ্য হচ্ছে এই বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি, এরকম লিখবে, এটা হচ্ছে উদ্দেশ্য। আর তারপরে লিখে দেবে এসিকিউ এর ক্ষেত্রে যে ছেলেটি মূল উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্প্রসারিত অংশ হচ্ছে বিদ্যালয়ের মেধাবী মনোযোগী। এটা লিখে দিলে তোমার বক্তব্যটা কিন্তু পরিষ্কার হবে। এবার তুই বলতে পারো স্যার এমসিকিউ প্রশ্ন এলো, তখন আমি কি করব? এবার দেখবো অপশানগুলো কি আছে। যদি দেখো যে এই পুরো সেন্টেন্স তুলে দিয়েছে, তুলে দিয়ে বলছে যে এখানে উদ্দেশ্য কোনটি? বিদ্যালয়ের ছেলেটি মেধাবী মনোযোগী ছেলেটি, বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি। তখন তুমি দেখলে যে বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি যদি থাকে অপশানে, তাহলে ওটাই হবে উদ্দেশ্য। এবার তুমি বলতে পারো স্যার বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি অপশানে কিন্তু নেই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে দেখবে অবশ্যই ছেলেটি থাকবে, তখন আমাদের ছেলেটি অ্যান্সার করতে হবে। কিন্তু যদি বিদ্যালয়ের মেধাবী মনোযোগী ছেলেটি থাকে তখন ওটাই উত্তর হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আরেকটা উদাহরণ দেখো, দুঃখী শ্যামল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। এই বাক্যে মূল উদ্দেশ্য কোনটা? শ্যামল। আর দুঃখী এটা হচ্ছে কি? উদ্দেশ্য সম্প্রসারক, এটা বিশেষণ অংশ। আবার পুরো উদ্দেশ্য কোনটা? দুঃখী বছির, এই দুঃখী শ্যামল। একইভাবে ঘুমিয়ে গেল ক্রিয়াপদ, তাহলে এটা বিধেয় অংশ। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, কাঁদতে কাঁদতে ক্রিয়া বিশেষণ, এটা আবার বিধেয়কে মানে ঘুমিয়ে গেলকে সম্প্রসারিত করেছে। তাহলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল পুরোটা একসঙ্গে বিধেয়, এর মধ্যে ঘুমিয়ে গেল মূল বিধেয়, আর কাঁদতে কাঁদতে হচ্ছে বিধেয় সম্প্রসারক বা সম্প্রসারিত অংশ। আরেকটা উদাহরণ দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য আর নোবেল পুরস্কার লাভ করেন, এটা কি? এটা বিধেয়। আবার যদি বলতাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন, এক্ষেত্রে এই বিশ্বকবিটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক, আর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এটা হচ্ছে বিধেয় সম্প্রসারক। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, মোহন ভাত খায়। মোহন উদ্দেশ্য, ভাত খায় বিধেয়। দুরন্ত মোহন দাদার সঙ্গে দুপুরে ভাত খায়। দাদার সঙ্গে দুপুরে পুরোটা হচ্ছে কি? বিধেয় সম্প্রসারক। বারাসতের দুরন্ত মোহন দাদার সঙ্গে দুপুরে মাছ ভাত খায়। দেখো দাদার সঙ্গে দুপুরে মাছ ভাত পুরোটাই হচ্ছে বিধেয় সম্প্রসারক। আর বারাসতের দুরন্তটা উদ্দেশ্য সম্প্রসারক। উত্তর বারাসতের দুরন্ত মোহন বাবা মা দাদার সঙ্গে দুপুরে মাছ ভাত খায়। উত্তর বারাসতের দুরন্তটা উদ্দেশ্য সম্প্রসারক, আর বাবা মা দাদার সঙ্গে দুপুরে মাছ ভাত সবটা হচ্ছে বিধেয় সম্প্রসারক। এভাবে তোমাদের দেখতে হবে যে অংশটুকু দাগ দেওয়া থাকবে এসএকিউ ক্ষেত্রে বা এমসিকিউ এর ক্ষেত্রে, দেখে নিতে হবে সে অংশটা কি পুরো উদ্দেশ্য বোঝাচ্ছে, নাকি উদ্দেশ্য সম্প্রসারক অংশ বোঝাচ্ছে, নাকি বিধেয় বোঝাচ্ছে, না বিধেয় সম্প্রসারক অংশ বোঝাচ্ছে। এটা ভালো করে দেখে বুঝে নিয়ে
এরকম উদাহরণ অনেক দেয়া আছে টেস্ট পেপারে, প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে কোনটা উদ্দেশ্য বা কোনটা বিধেয় কিংবা কোনটা সম্প্রসারক অংশ উদ্দেশ্য বা বিধেয়ের। এরপরে আমাদের বাক্যের ক্ষেত্রে যে অংশটুকু পড়তে হবে সেটা হচ্ছে বাক্যের বিভিন্ন খণ্ড, মানে বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড আর হচ্ছে ক্রিয়াখণ্ড। সেটা কি? সেটা হলো বিশেষ্য খণ্ড কোনটা? বাক্যে যে পদ বা পদগুচ্ছ বিশেষ্যের অর্থ প্রকাশ করে সেটা বিশেষ্য খণ্ড। যেমন রমেন খুব তাড়াতাড়ি হাঁটে, এখানে বিশেষ্য পদ কোনটা? রমেন। তাই রমেন বিশেষ্য খণ্ড, তার নামপদ এটা। বাক্যে যে পদ বা পদখণ্ড ক্রিয়ার অর্থ প্রকাশ করে তাকে আমরা বলি ক্রিয়াখণ্ড বা ক্রিয়াগুচ্ছ। যেমন রমেন খুব তাড়াতাড়ি হাঁটে, এই বাক্যে হাঁটে এটা ক্রিয়াপদ, তাহলে হাঁটে ক্রিয়াখণ্ড, কারণ এটা কাজ করার অর্থ প্রকাশ করছে। আর বাক্যে যে পদ বা পদখণ্ড ক্রিয়াকে বিশেষিত করে তাকে বলে ক্রিয়া বিশেষণ খণ্ড। যেমন রমেন খুব তাড়াতাড়ি হাঁটে, এখানে খুব তাড়াতাড়িটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাই এটা হচ্ছে ক্রিয়াকে বিশেষিত করছে। কীরকমভাবে হাঁটছে? খুব তাড়াতাড়ি হাঁটছে, এটাকে বলে ক্রিয়া বিশেষণ খণ্ড। আরও উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো আগামীকাল ছোটরা পাড়ায় নাটক করবে। দেখো এই বাক্যে কোনটা বিশেষ্য খণ্ড? নামপদ ছোটরা, এটা বিশেষ্য খণ্ড। এবার ক্রিয়াখণ্ড কোনটা? করবে, ক্রিয়াপদ, কারণ কর ধাতুর সঙ্গে ইবে প্রত্যয় যুক্ত হয়ে করিবে হয়েছে। আর নাটক করবে এটা হচ্ছে মুখ্য কর্ম, এই নাটকটাও কিন্তু ক্রিয়াখণ্ডের সঙ্গেই যুক্ত। আর আগামীকাল পাড়ায়, এই আগামীকালটা ক্রিয়া বিশেষণ খণ্ড, পাড়ায়ও ক্রিয়া বিশেষণ খণ্ড। একটা কালবাচক ক্রিয়া বিশেষণ, একটা স্থানবাচক ক্রিয়া বিশেষণ, এ দুটোই কিন্তু ক্রিয়াপদকে বিশেষিত করছে। কোথায় করবে? পাড়ায় করবে। কবে করবে? আগামীকাল করবে। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। আরেকটা উদাহরণ দেখো, গান গেয়ে দাঁড় মাঝি টানে, এই বাক্যে নামপদ কোনটা? নামপদ হচ্ছে মাঝি, তাহলে বিশেষ্য খণ্ড মাঝি। ক্রিয়াখণ্ড কোনটা? টানে। আর ক্রিয়া বিশেষণ কোনটা? গে, এটা অসমাপিকা ক্রিয়া। আর এই যে দাঁড় টানে গৌণ কর্ম, আর এই যে গান এটা হচ্ছে মুখ্য কর্ম। কি গায়? গান গায়। এই গান মুখ্য কর্ম আর এই দাঁড় গৌণ কর্ম, এগুলো কিন্তু ক্রিয়াখণ্ডের অন্তর্ভুক্ত। তাহলে মনে রাখবে যে বাক্যের কর্ম অংশটা কিন্তু ক্রিয়াখণ্ডেরই অন্তর্গত। আর গে এটা অসমাপিকা ক্রিয়া, এটা ক্রিয়া বিশেষণ খণ্ড। ভীতু ছেলেটা জোরে চিৎকার করে উঠল। দেখো এখানে বিশেষ্য খণ্ড কোনটা? এখানে কিন্তু শুধু ছেলেটা হবে না, কারণ বিশেষ্যের আগে একটা বিশেষণ রয়েছে। কীরকম ছেলে? ভীতু ছেলে। এখানে কিন্তু ভীতু ছেলেটা পুরোটাই বিশেষ্য খণ্ড লিখতে হবে। আর করে উঠল ক্রিয়াখণ্ড। আর কি করে উঠল? চিৎকার, মুখ্য কর্ম চিৎকার, তাহলে চিৎকার করে উঠল পুরোটাই ক্রিয়াখণ্ড। আর কিভাবে চিৎকার করলো? জোরে, এই জোরে পদটা ক্রিয়াপদকে বিশেষিত করছে, তাই জোরে হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। এই ক্রিয়াখণ্ড কাকে বলে, বিশেষ্য খণ্ড কাকে বলে, আর ক্রিয়া বিশেষণ খণ্ড কাকে বলে, এটাও পরীক্ষাতে আসতে পারে, বা কোনো সেন্টেন্স তুলে দিয়ে বলতে পারে এর বিশেষ্য খণ্ড কোনটি, বা ক্রিয়া বিশেষণ খণ্ড কোনটি, বা ক্রিয়াখণ্ড কোনটি, এরকম প্রশ্ন আসতে পারে।
তাহলে বাক্য অধ্যায়ের প্রাথমিক আলোচনা এটুকুই। এরপরে যে আলোচনা থাকবে মানে যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে বাক্যের গঠনগত এবং অর্থগত শ্রেণীবিভাগ এবং বাক্য পরিবর্তনের বিভিন্ন নিয়ম। আজকে এটুকুই থাকলো। ভালো করে সবগুলো দেখে এবং শুনে নিয়ে তোমাদের যা যা প্রশ্ন থাকবে, যেহেতু আর সময় বেশি নেই, তাই তোমরা আমাকে এখন যদি 2-1টা প্রশ্ন করতে চাও করতে পারো, কিন্তু সময় ফুরিয়ে আসছে। এরপরে তোমরা আমাকে ফোন করে আলাদাভাবে তোমাদের অসুবিধা থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। কারণ অনেকটা অংশ পড়ানোর জন্যই আজকে পারস্পরিক আলোচনা বেশি করা গেল না। সেই জন্য তোমরা ফোন করে আমাকে তোমাদের সমস্যাগুলো জানালে আমি সেগুলো উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবে সবাই।